আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া আমরা এই সারাদিন শুভে তাদের থেকে নিয়ে সূর্যাস্ত অসংখ্যটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন। লাইলাতুল কদরের সন্ধান ও আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে মশগুল মুসল্লিরা। পাপ মুক্তির জন্য রাতভর চলবেন নামাজ ও জিকির আজকার। শেষ কর্মদিবসে অফিস শেষে বাড়ির পথে লাখো মানুষ। উত্তরাঞ্চলের পথে কিছুটা ভোগান্তি, ট্রেন লঞ্চে নির্বিঘ্ন ঈদযাত্রায় স্বস্তিতে যাত্রীরা। ভাড়াও বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে, প্রচুর জাম। এখন ওই গাড়ির রাস্তা থাকলে তো বাইরে যাইতে যাইতে রাইতে যাবো, এই জন্য আমরা এর আগে যাচ্ছি। বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। কারচুপি অনিয়মের ঘটনায় 2020 সালের ভোটের ফল বাতিল করলেন ট্রাইব্যুনাল। আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার, 24 তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ। রাজনৈতিক উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার গুজব রটনা। নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে চীন গণব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের সাক্ষাতে দ্বিপাক্ষিক আলোচনা। বোয়াও ফোরাম সম্মেলন শেষে বেইজিংয়ে পৌঁছেছেন ডক্টর ইউনূস। ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন চিফ প্রসিকিউটর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গণহত্যার 2 মামলার খসড়া প্রস্তুত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। 1 মাসের মধ্যে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। তামিম ইকবালের বলছেন ব্যক্তিগত চিকিৎসক। সতর্ক থাকলে 3-4 মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার আশা। তো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপ থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি লাইলাতুল কদরের সন্ধানে রাত জেগে ইবাদত বন্দেগী করছেন মুসলমানরা। রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রিতে মহিমান্বিত এই রাত্রি সন্ধানের কথা বলা হয়েছে হাদিসে। তবে অনেক আলেম মনে করেন 26 রোজার দিবাগত রাতেই লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মহিমান্বিত, হাজার মাসের তুলনায় উত্তম। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন। তাই পবিত্র এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও দোয়ায় রাতটি অতিবাহিত করেন তারা। এই উপলক্ষে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে শবে কদরের নামাজের জন্য বায়তুল মোকাররম সহ সারা বাংলাদেশের মসজিদগুলোতে আনন্দ উৎসব পরিবেশে তারা নামাজ পড়ছে। মুসলমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, ইসলামিক রাত হচ্ছে শবে কদরের রাত। রহমত এবং মাগফিরাতের নাজাতের মাস শেষ হয়ে যাচ্ছে। তো এই রাতে আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছেন। পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে ধর্মপ্রাণ মুসলমানরা এই ব্যাপারে জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আমল ও ইমানের বয়ান কি শেষ হয়েছে? মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখনও তারাবির নামাজ শেষ হয়নি। সুতরাং যেহেতু তারাবির নামাজ শেষ হয়নি, বিশেষ যে বয়ানটি হয় শবে কদরের রাতে সেটি শুরু হয়। শবে কদরের রাতে মূলত হাজার রাতের শ্রেষ্ঠতম রাত, হাজার বছরের শ্রেষ্ঠতম রাত। এই রাতেই মূলত মানুষ, ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। এবং এই মাসেই, এই মাস রমজানের মাস, সিয়াম সাধনার মাস, এবং সব কিছু মিলিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ যে রজনী, এখানে জিকির আজকারের মাধ্যমে মানুষ তারা ইবাদত বন্দেগীর মাধ্যমেই পুরো রাত্রি অতিবাহিত করেন এবং নিজেদের যত পাপ তাপ থেকে তারা মুক্তি পাওয়ার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে তারা মুক্তি কামনা করেন এবং গুনাহ মাফের জন্য তারা দোয়া আরজি করেন।
এবং যারা অসুস্থ রয়েছেন তারা সুস্থতার জন্য, যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের ঋণ মুক্তির জন্য, এবং পাশাপাশি দেশ জাতি শুধু নিজের বা পরিবারের জন্য নয়, দেশ জাতির বা সারা বিশ্বের মুসলিম উম্মাহ থেকে শুরু করে সারা বিশ্বের মানবতার জন্য তারা দোয়া করে থাকেন। এবং এটি মূলত যেহেতু সূরা কদরেই স্পষ্ট করে বলা হয়েছে যে এই মহিমান্বিত রাজ যেখানে কোরআন নাযিল করা হয়েছে এবং মানুষ, ফেরেশতা এবং রূহ যারা রয়েছেন তারা আল্লাহর নির্দেশে অবতীর্ণ হয়। সুতরাং মানুষ যার নিজেদের মতো করেই এই তারাবির পরপরই তারা জিজ্ঞাসগারে বসবেন এবং ইবাদত বন্দিগি দিয়ে এর মাধ্যমেই পুরো রজনীটি অতিবাহিত করবেন। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। শুরু হয়েছে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা। বাসে, ট্রেনে, লঞ্চে চড়ে ঘরে ফিরছেন মানুষ। উত্তরে সড়কপথে কিছুটা ভোগান্তি আছে, বাকি রুটে নেই দুর্ভোগ। সব পথেই স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যারা ঢাকা ছাড়ছেন তাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিতেও দেয়া হয়েছে নির্দেশনা। ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস সময় শেষ হতে না হতেই নেরের টানে বাড়ির পথ ধরতে শুরু করে রাজধানীবাসী। শেষ বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের জমায়েত। পদ্মা সেতু হওয়ায় আগের মতো সেই উপচে পড়া ভিড়টা নেই। কেবল আরামদায়ক ভ্রমণ আর সহজ যোগাযোগের কারণে লঞ্চে সওয়ার হয়েছেন অনেকেই। লঞ্চে আমার কাছে ভাল লাগে, আমি গাড়িতে অত যাতায়াত করে পারি না, আমার কাছে লঞ্চই ভালো লাগে। বাসের থেকে লঞ্চে যাওয়াটা অনেক সহজ, জার্নি করাটা, হাঁটা চলা করা যায়, বা খাবার দাবার, ইফতারির সময় তারাবি নামাজ। যেটা একটা যে দুইটা লাগে যাত্রী মনে করছি ভালো, ব্যথা ভালো না ভাই। সরকার লিস্ট দিয়ে দিয়েছে যেভাবে ভাড়ার তালিকা করা আছে ওই তালিকায় ভাড়া চলতেছে। সন্ধ্যার পরে সদরঘাটে মানুষের চাপ কিছুটা বাড়তে দেখা যায়। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মীরা। জনসাধারণের চলাচলের সুবিধার্থে কোনো হকার বলতলে থাকবে না। ঈদযাত্রার ভিড়টা সবচেয়ে বেশি দেখা যায় সড়ক পথে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা বেশ স্বস্তিতেই ফিরছেন ঘরে। তবে শেষ মুহূর্তে যারা টিকিট কাটতে গিয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে ভোগান্তির। আমাদের রংপুরের টিকিট আপনার হচ্ছে এসিতে, নন এসি হচ্ছে 800 আর এসি হচ্ছে 900 নর্মালি। আর এখন নন এসি দেখা যাচ্ছে 1200-1300, যার কাছে যেরকম পায়। অনলাইনে ওরা দেখাশোনা আমাদের সাথে আপনার প্রতারণা করছে, তো এগুলো প্রশাসনের নজর দেওয়া উচিত। আমাদের বাড়ি যাইতে হবে, যেন আমরা অসহায়, এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারতেছে না। কমলাপুর রেল স্টেশন থেকে সবগুলো ট্রেন ছেড়ে গেছে শিডিউল মেনে। রেলপথের যাত্রা নিয়ে তুলনামূলক স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আগের তুলনায় অনেক ভালো, অনেক ভালো। আমরা আরামেই যাতায়াত করতে পারতেছি আর কি, সিটে বসতে পারতেছি। স্টেশন ম্যানেজার জানান, বৃহস্পতিবার 70টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে বিভিন্ন গন্তব্যে। যাত্রী চাপ অনুযায়ী দেয়া হয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সবকিছুই অ্যারেঞ্জমেন্ট আছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা। বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলো আছে যেখানে ছিনতাই কিংবা অজ্ঞান পার্টি, মলম পার্টি এ ধরনের গ্রুপগুলো সক্রিয়, সে সকল এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঈদে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি ভালো করে তালাবদ্ধ করে যাওয়ার আহ্বান জানিয়েছে র্যাব। আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে চাই আপনাদেরকে। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় রয়েছে। যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, রেলপথে ঈদযাত্রায় ভিড় কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন? দেবাশিস, সকাল থেকে কিন্তু আমি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি। আমি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় রয়েছে, তবে বেলা যত গড়িয়েছে তত কিন্তু যাত্রীদের ভিড় বেশি বেড়েছে। যেহেতু আজকে আসলে ঈদের আগে শেষ কর্মদিবস, তো আজকে এই বেলা বাড়ার সাথে সাথে মানুষের যে যাত্রা, ঈদযাত্রা, সেটি কিন্তু মানুষের ভিড় আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। বেলা গড়ানোর সাথে সাথে এটা বেড়েছে। তো এবারের কিন্তু ট্রেনের যে শিডিউল দেখতে পাচ্ছি বেলা গড়ানোর সাথে সাথে এটা বেড়েছে। তো
এবারের কিন্তু ট্রেনের যে শিডিউল, সেই শিডিউলের কিন্তু কোনো ধরনের কোনো বিপর্যয় আমরা দেখতে পাইনি। একটু পরে কিন্তু আসলে লালমনিরহাট এক্সপ্রেস আসবে, লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিবে ঢাকা থেকে। এটি কিন্তু 10টা 13 মিনিটে আসার কথা, একটু পরেই কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আসলে পৌঁছে যাবে। তবে বিগত বছরগুলোতে যেমন উপচে পড়া ভিড় আমরা দেখেছি, মানুষজন ট্রেনের ছাদে করেও গিয়েছে, বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে তাদের ঘরে গিয়েছে, কিন্তু এবার কিন্তু আসলে তেমনটি নেই। কারণ আমি যখন ঢুকছিলাম রেলওয়ে স্টেশনে তখন দেখতে পেয়েছি যে টিকিট ছাড়া আসলে কাউকেই এখানে ঢুকতে দিচ্ছে না। তো টিকিট ছাড়া যে সকল যাত্রী রয়েছে তাদেরকে সবাইকে ফেরত পাঠানো হচ্ছে এবং আসলে যারা খুব স্বস্তিতে এইবার ট্রেনে যাত্রা করার চেষ্টা করছে তারা কিন্তু বেশ স্বস্তিতে আসলে ঈদ যাত্রা করছে এবং তারা কোনো ধরনের কোনো ভোগান্তিতে আসলে পড়ছে না। দেবাশিস, ধন্যবাদ বিজয়। আমরা এবারে বাসের যাত্রার খবর জানতে চাই। শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, বাসে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন? দেবাশিস, মূলত আজকে সরকারি যেহেতু শেষ কর্মদিবস ছিল, সে কারণে অফিস ছুটির পরপরই মূলত বাসে যারা যাত্রা করবেন ঈদে, যারা ঘরমুখে বাড়িতে ফিরছেন, তাদের যে বাস কাউন্টার ভিত্তিক বা বাস স্ট্যান্ডগুলোতে আসলে যাত্রীদের যে ভিড়টি সেটি বাড়তে শুরু করে এবং সময় যত গড়াচ্ছে, সময় গড়ানোর সাথে সাথে এই ভিড়টি বাড়ছেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে অর্থাৎ গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত পুরো এলাকাটি আসলে বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ এবং কিছু কিছু ক্ষেত্রে বরিশালের বিভাগের কিছু কিছু জেলার বাসও এই জায়গা থেকে যায়। সেই কারণে এইখান থেকে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে এবং যাত্রীর চাপ যেহেতু বেড়েছে, সেই কারণে এই সড়কটি থেকে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে। এবং যদিও এখানে যারা যাত্রীরা আসছেন তারা বলছেন যে সঠিক সময়ে আসলে নির্দিষ্ট সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে, তবে মানুষের যারা ঘরে ফিরছেন তাদের সবচেয়ে বড় যেই অভিযোগটি সেটি হচ্ছে দ্বিগুণ হারে ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা এসি বাসে যাচ্ছেন, স্লিপার বাসে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 1500 টাকার ভাড়া সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। এবং যাত্রীরা বলছেন যে কিছুটা স্বস্তিতে এবার ফিরছেন, অর্থাৎ এখান থেকে ঢাকা থেকে বের হয়ে খুব একটা বেশি জ্যামে পড়তে হচ্ছে না এবং সে কারণে নির্দিষ্ট টাইমে সব বাসগুলো ছেড়ে যাচ্ছে। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে মহাসড়কের ঈদ যাত্রার খবর জানাতে ইতিমধ্যে যুক্ত রয়েছেন সহকর্মী হোসাইন আলী বাবু। তিনি এই মুহূর্তে রয়েছেন গাজীপুরের চন্দ্রায়। বাবু, মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? দেবাশিস, সন্ধ্যার পর থেকে আসলে কিছুটা ঠান্ডা পড়েছে, তারপর থেকে আসলে ঘর থেকে মানুষ বের হতে শুরু করেছে। আজকে কর্মদিবসের শেষ সময় ছিল, শেষ সময়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে উত্তরবঙ্গের মানুষ, সেই উত্তরবঙ্গের মানুষ কিন্তু আসলে এই চন্দ্রা মোড়ে অবস্থান করছেন। দেখতেই পাচ্ছেন যে আসলে গাড়ির চাপ রয়েছে, দীর্ঘ সারি রয়েছে, জটলা রয়েছে ফ্লাইওভারের উপরে এবং নিচে দোনো পাশেই। সেক্ষেত্রে আসলে পুলিশ এই যে জটলা, সেই জটলা আসলে নিরসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ বেশি হওয়ার কারণে আসলে তাদের ব্যাকপেটা হচ্ছে। আসলে বিভিন্ন কাউন্টারের সামনে অপেক্ষা করছে, আসলে কাউন্টার খোলা না থাকার কারণে আসলে সেখানে তাদের একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার পাশাপাশি যেসব যারা গাড়িতে বাসে না উঠতে পারছে তারা আসলে ট্রাকে, লেগুনা এবং পিকআপে উঠে যাচ্ছে। বিভিন্ন ভাবেই তারা যাচ্ছে, যেভাবে পারছেন সেভাবেই যাচ্ছেন। কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে আসলে যে কাউন্টার বন্ধ থাকার কারণে তাদের যে টিকেটের দাম যে নির্দিষ্ট ছিল সেটা কিন্তু লোকাল গাড়িগুলো আসলে বাড়তি ভাড়া যাচ্ছে। প্রতিনিয়তই আসলে প্রতি বছরই তাদের কাছে বাড়তি ভাড়া গুনতে হয় এবং দুর্ভোগ পোহাতে, সব মিলিয়ে আসলে তারা অনেকটাই দুর্ভোগেই আসলে বাড়ি ফিরছেন। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হলো বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ প্রমাণ হয়। আজ শেখ ফজলেনুর তাপসের মেয়র পদ বাতিল করেন আদালত। আইনজীবীরা জানান গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে বাধা রইল না ইশরাক হোসেনের, আর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি।
আশাবাদী যে নৌকারই বিজয় হবে। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও সে নির্বাচনে শুরু থেকেই ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসব অভিযোগে মেয়র নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এই মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। বলেন, ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত, তাই বাতিল করা হলো শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ। একই সাথে বিজয়ী ঘোষণা করা হয় বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে। রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই ইশরাক হোসেনের। আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, আদালতে ন্যায় বিচার পেয়েছেন, তবে শপথ নেয়ার বিষয়টি নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য, সাক্ষী, প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। 2020 সালের 3 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছর ধরে যারা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার দাবিতে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, দেশের স্বার্থে যে কারো সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চান বলেও জানান নাহিদ ইসলাম। এই আহাজারি প্রিয় মানুষের জন্য, এই কষ্টের তীব্রতা, নারী ছেঁড়া ধন, সন্তান হারানোর। 2021 সালে মোদির আগ্রাসন বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে মারা যান বেশ কয়েকজন। সেই শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। আলোচনা সভায় অংশ নেয় শহীদ পরিবারের সদস্যসহ গুম ফেরত কয়েকজন, তুলে ধরেন দুঃসহ সেসব স্মৃতি। এডিসি হারুনের নাম শুনেছেন না? এডিসি হারুন চোখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করেছিল আমাদের সহযোদ্ধাদেরকে। রিমান্ডে এমন নির্যাতন নিপীড়ন করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। হাসিনার পেটুয়া বাহিনী সেখানে জোতা পরে, মসজিদের যে একটা আদব রয়েছে, একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেটার তোয়াক্কা না করে মসজিদের ভিতরে সন্ত্রাসী কায়দায় সেখান থেকে আমাকে গ্রেফতার করেছে। ভারতের সহায়তায় শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারতকে খুশি করা, একটা নতজন পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের
গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। যারা 15 বছর হাসিনা নিপীড়নের শিকার হয়েছে তাদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা বলেও মন্তব্য করেন এনসিপি প্রধান। গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনও ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। আলোচনা সভায় পিলখানা ট্র্যাজেডি, মোদি বিরোধী আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চীনের গণব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে জিয়াওলিং একান্ত আলাপে অংশ নেন। সাক্ষাৎকালে জিয়াওলিং অধ্যাপক ইউনূসকে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। ডক্টর ইউনূস সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে যেতে ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান। 4 দিনের চীন সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন এবং দ্বিপাক্ষিক বৈঠক সহ অন্তত 8টি অনুষ্ঠানে অংশ নেন। একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য। প্রসিকিউশন শাখার এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেপ্তার, এগোচ্ছে না তদন্তের কাজ। এসব কথা স্বীকার করে খোদ চিফ প্রসিকিউটর জানিয়েছেন তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে, জড়িতদের ছাড় দেওয়া হবে না। এদিকে গণ অভ্যুত্থানের সময় চাংখারপুলে হত্যা মামলার খসড়া রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এ নিয়ে 2টি মামলার তদন্ত রিপোর্ট মোটামুটি প্রস্তুত। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও 22 জন আসামি পালিয়ে যায়। আবার তদন্ত সংস্থার টিম তদন্ত করতে গিয়ে আলামত পাচ্ছে না। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য যে ফাঁস হচ্ছে, গ্রেফতারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছেন গণহত্যার বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ 73 জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ, গত 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বহাল এবং তা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। মোট 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে। ষড়যন্ত্রের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়াও অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকে
আসামি করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কেই 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সংস্থাটি বলছে তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 63 কোটি টাকা সম্পদ। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। একই সঙ্গে বিভিন্ন ট্রেনের 82 টিকিটও জব্দ করা হয়েছে। বিকেলে র্যাব 3-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তাদের কাছ থেকে 95টি মোবাইল সিম, 10টি মোবাইল ফোন, একটি এনআইডি, একটি ঘড়ি, 4টি এটিএম কার্ড, একটি সিপিইউ উদ্ধার করা হয়। আরও জানান, বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে তথ্য নিয়ে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বুধবার রাজধানী খিলগাঁও থেকে চক্রের সদস্য রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আজ ভোরে চক্রের মূল হোতা সেলিমকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। আপাতত ধকল কাটিয়ে উঠলেও আগামী 30 দিনের মধ্যে আবারও তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে বলছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। 3-4 মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবেন এই ড্যাশিং ওপেনার, তবে খেলায় ফিরতে পারবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলার উপায় নেই বলছেন ডাক্তার। গত সোমবার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেন। বিসিবির ফিজিও ট্রেনার আর গাজীপুরের কেপিজি হাসপাতালের চিকিৎসকদের দারুণ দক্ষতায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। অনেকটাই সুস্থ তামিম এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে, কিন্তু স্বল্প সুযোগ সুবিধার মাঝেও তামিমকে যেভাবে ফিরিয়ে এনেছে কেপিজির চিকিৎসকরা, এখনও তা ভুলতে পারছেন না সংশ্লিষ্টরা। এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট বন্ধ হয়ে গেছিল, সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম, কেপিজির কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। তামিম ইকবাল ক্রমশ উন্নতি করছেন, দ্রুতই ফিরবেন বাড়িতে। তবে তার মানে এই নয় এখনই শতভাগ ঝুঁকিমুক্ত তামিম। চিকিৎসকের মতে আবারও হার্ট অ্যাটাক হবার ঝুঁকি আছে তামিমের। সুস্থ থাকতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে মেনে চলতে হবে নিয়ম কানুন, ছাড়তে হবে ধূমপান। ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলে হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। স্মোকিংটাও হঠাৎ করে ছাড়তে পারবো। প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে বেব নিব। আমি যে না, বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না। তামিমের অসুস্থতার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, আবারও কি মাঠের খেলায় ফিরতে পারবেন এই ওপেনার? এতদিন চিকিৎসকরা বলছিল 3-4 মাসের মধ্যে তামিম ফিরতে পারবেন মাঠে। তবে প্রফেসর শাহাবুদ্দিনের মতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরাটা অনেকটাই অনিশ্চিত। হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। এত অল্প বয়সে ভালো ফিটনেস থাকার পরেও হার্ট অ্যাটাক হয়েছে, সেটা নাকি তামিম ইকবাল মেনে নিতে পারছেন না। তাই তো তামিমকে মনোবিদের সান্নিধ্যে আনার কথাও বলেছেন চিকিৎসক। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।